রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। এখনকার প্রধান খবর। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লি দাবি করছেন যে পৃথিবীর বিভিন্ন অংশে করোনা ভাইরাস মহামারী শুরু হয়েছিল, শুধু চীনে নয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে বেশ কিছু গবেষণায় তার এই দাবির পক্ষে সমর্থন মিলেছে। করোনা ভাইরাস মহামারী দেখা দেওয়ার পর চীনের নানা পদক্ষেপ আন্তর্জাতিকভাবে সমালোচিত হবার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে চীনের সরকারি মাধ্যমে এরকম দাবি আগেও করা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি চীনের উহান শহরেই চিহ্নিত হয়েছিলেন। আরও শুনুন সঞ্জনা চৌধুরীর কাছে। গত কয়েক মাসে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে এই দাবিটি বারবার প্রচারিত হয়েছে। করোনা ভাইরাস মহামারীর সময় চীনের নেয়া বহু পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে সমালোচিত হবার পর থেকেই চীনের কিছু বিজ্ঞানী এবং সরকারি ব্যক্তিরা এই দাবিটি করে আসছেন। আর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই দাবিরই পুনরাবৃত্তি করলেন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীনই সর্বপ্রথম এই মহামারীর খবর রিপোর্ট করেছে এবং প্যাথোজেন অর্থাৎ রোগ সৃষ্টিকারী ভাইরাসটিকে চিহ্নিত করেছে। কিন্তু অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে সম্ভবত পৃথিবীর একাধিক স্থানে এই ভাইরাস আত্মপ্রকাশ করেছিল। ঠিক কিভাবে এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল তা এখনও অজানা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রথম করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিল চীনের মধ্যাঞ্চলীয় উহান শহরে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্র বলছে, এমন এক সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করলেন যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের উৎস সন্ধান করতে একটি 6 সদস্যের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে উহান শহরে পাঠাচ্ছে। এই উহান শহরেই নিউমোনিয়ার মতো এক অজানা রোগের খবর চীন প্রথম প্রকাশ করেছিল 2019 সালের 31শে ডিসেম্বর। তার কিছু পরই ওই রোগের উৎস সন্দেহে শহরের একটি সামুদ্রিক খাদ্যের বাজার বন্ধ করে দেয়া হয়। তবে বেইজিং 3 সপ্তাহ পর্যন্ত দাবি করছিল যে এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ানোর কোনো প্রমাণ মেলেনি, যা পশ্চিমা দেশগুলোয় ব্যাপকভাবে সমালোচিত হয় এবং তারা চীনের বিরুদ্ধে এই ঘটনা ধামাচাপা দেবার অভিযোগ তোলে। সঞ্জনা চৌধুরী। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত করোনা ভাইরাস প্রতিরোধী টিকা যা ভারতে উৎপাদিত হচ্ছে তা ক্রয়ের প্রক্রিয়া জোরদার করছে বাংলাদেশ সরকার। কর্মকর্তারা আশা করছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই করোনা ভাইরাস ভ্যাকসিনের চালান বাংলাদেশে আসবে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এই টিকা কেনার জন্য আগামীকাল রোববার 600 কোটি টাকারও বেশি অর্থ ব্যাংকে জমা দেওয়া হবে, আর এর বিনিময়ে ওই ইনস্টিটিউট একটা ব্যাংক গ্যারান্টি দেবে। কর্মকর্তারা বলছেন এর ফলেই করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে আনবার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তারা মনে করছেন। ঢাকা থেকে শুনুন ফারহানা পারভিনের প্রতিবেদন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অগ্রিম টাকা হিসেবে এটা নেবে এবং বাকি টাকা টিকা সরবরাহ শুরু করার পর দেয়া হবে। চুক্তির ধারা অনুযায়ী তারা যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশ অগ্রিম এই টাকা ফেরত নেবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ টিকা আনতে পারবে বলে আশা করছেন তারা। টাকাটা ওদের কাছে না দেওয়া পর্যন্ত আমরা এরকম কোনো ডিক্লারেশন পাচ্ছি না যে ওরা কবে নাগাদ দেবে। আপনি জানেন যে এই দুটো ডিক্লারেশনের ফলে এই যে অক্সফোর্ড দিল, ইন্ডিয়া দিল, যার ফলে ভ্যাকসিনের চাহিদাটা মানে অথেন্টিকিটি বাড়ার জন্য ভ্যাকসিনের চাহিদাটা বেড়ে গেছে। এখন আমাদেরকে করতে হবে যেটা দ্রুততম সময় টাকাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো আমরা আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা এটা পেয়ে যাব। গতকালই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিয়েছে ভারতের সরকার। সুতরাং ভারতের ওই টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে টিকা আনার ব্যাপারে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য। তারই ধারাবাহিকতায় এই কাজ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মিস্টার আলম বলছিলেন, যে কোনো টিকার দুটি দিক রয়েছে। প্রথমত টিকা দেশে আনা এবং দ্বিতীয় হলো ভোক্তা পর্যায়ে পৌঁছে দেয়া। আইনি অনেক বাধ্যবাধকতা আছে, অনেক রকমের আইন আছে আপনারা জানেন। তবে এটা যাতে সরাসরি ক্রয় করা যায় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়েছেন, সেই অনুমোদন আছে। তারপরেও আমাদেরকে বলা হয়েছে যে যেগুলো অফিসিয়াল প্রসিডিউর সেগুলো যেন আমরা মেনটেন করি। আমরা এটা করব। ওষুধ প্রশাসন আমাদেরকে বলেছে যেহেতু এখন এটা প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের
কারণে যেই জায়গাটাকে তাকে অব্যাহতি দিতে হবে সেই জায়গাটার অব্যাহতি তিনি চান এবং সেটা অলরেডি দেওয়া হয়েছে। টিকা আনার পর সংরক্ষণের জন্য কোল্ড চেইন মেনটেন করতে হবে। সেজন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করেছে অধিদপ্তর। এই ঔষধ কোম্পানিটি জেলা পর্যায়ে যেসব ডিপো রয়েছে, যেগুলোতে কোল্ড চেইন মেনটেন করার সক্ষমতা আছে, সেই জায়গাগুলোতে পৌঁছে দেবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলছিলেন, টিকা ভারত থেকে আনার পর টঙ্গীতে তাদের 2টি ওয়্যারহাউসে নেওয়া হবে। ভ্যাকসিনটা যখন আসার পরে আমাদের ওয়্যারহাউস আছে ইন টঙ্গী, আমাদের ফ্যাক্টরি কমপ্লেক্সে, যেটা আমরা প্রপার কোল্ড চেইন মেইনটেইন করার মতন আমরা দুটো ওয়্যারহাউস আছে। সেই ওয়্যারহাউসে যাবে ফার্স্ট ডে। সেখান থেকে সরকার আমাদের বলবে যে আমাদের ফার্স্ট লটে যে ভ্যাকসিনটা আসলো সেটা কোথায় দিতে হবে। সো গভর্নমেন্ট ডেজিগনেটেড ওয়্যারহাউস গুলোতে আমরা আমাদের ভ্যান দিয়ে, এবং সেই ভ্যানগুলো অল ভ্যালিডেটেড ভ্যান, 2 to 8 ডিগ্রি টেম্পারেচার মেইনটেইন করা, আমরা সেই ভ্যানে করে ওনাদের সেই ডেজিগনেটেড ওয়্যারহাউস গুলোতে আমরা পৌঁছে দিব। সো তারা আমাদের থেকে বুঝে নেবে এই পর্যন্ত হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি। সো আমাদের রেসপন্সিবিলিটি প্রকিউরমেন্ট, টোটাল প্রকিউরমেন্ট এন্ড ডেলিভারি আপ টু গভর্নমেন্ট ডেজিগনেটেড ওয়্যারহাউসেস। এরপর শুরু হবে বিতরণ প্রক্রিয়া। সেরাম ইনস্টিটিউট 6 মাসের মধ্যে 3 কোটি টিকা দেবে বাংলাদেশকে। প্রতি মাসে 50 লাখ টিকা আসবে। টিকা দেওয়ার জন্য সারা দেশে 26,000 স্বাস্থ্য সহকারী এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাজ করবেন। অল্প কিছুদিনের মধ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলে অধিদপ্তর জানাচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে কারা টিকা পাবেন সেটার একটা প্রাথমিক তালিকাও স্বাস্থ্য অধিদপ্তরে করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফারহানা পারভিন শুনছিলেন যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত এই করোনা ভাইরাস প্রতিরোধী টিকা যা ভারতে উৎপাদিত হচ্ছে সেটা ক্রয়ের প্রক্রিয়া এখন জোরদার করছে বাংলাদেশ সরকার। কর্মকর্তারা আশা করছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই ভ্যাকসিনটি পাওয়া যাবে। এই টিকার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এ নিয়েই রয়েছে বিবিসি বাংলার আজকের ফোন ইন, শুনতে পাবেন একটু পরেই। তার আগে আজকের আরও খবর। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সেদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সকালে বাড়িতেই জিম করার সময় তার মৃদু হার্ট অ্যাটাক হয় বলে জানা গেছে এবং হাসপাতালে নেওয়ার পরে তার হার্টে, তার হৃৎপিণ্ডে 3টি ব্লক পাওয়া গেছে এবং একটিতে স্টেন্ট পরানো হয়েছে বলে হাসপাতাল জানিয়েছে। সংকটমুক্ত হলেও এখন তাকে আরও 4-5 দিন হাসপাতালে থাকতে হবে বলে জানা যাচ্ছে। এ নিয়ে আরও খবর জানাতে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। অমিতাভ, এখন কেমন আছেন সৌরভ গাঙ্গুলি? দেখুন পুলক, উডল্যান্ডস হাসপাতালে যেখানে ভর্তি রয়েছেন সৌরভ গাঙ্গুলি, তারা জানাচ্ছে যে স্টেন্ট বসানোর পরে তাকে আইসিসিইউতে রাখা হয়েছে। এখনো তার জ্ঞান আছে, কথাও বলছেন তিনি, হালকা খাবার দেওয়া হয়েছে তাকে, এখন অবস্থা স্থিতিশীল। তবে আরো 4-5 দিন তাকে হাসপাতালে থাকতে হবে। এবং আজকে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুপুরের দিকে, তখনই ইসিজি করার পরেই অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা এবং সেখানেই ক্যাথল্যাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসিয়ে দেওয়া হয়। তো স্টেন্ট বসানোর কারণ সম্পর্কে ডাক্তাররা কি বলছেন এবং তার ধমনীতে কি ধরনের প্রতিবন্ধকতা পাওয়া গেছে বা রক্ত চলাচলে কি ধরনের সমস্যা হয়েছে? চিকিৎসকেরা যেটা বলছেন, এটা আসলে ট্রিপল ভেসেল ডিজিজ। হার্টে মোট 3টি ব্লক ছিল। যে ধমনীটা ব্লক হয়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়েছিল আজকে সৌরভ গাঙ্গুলি, সেটি স্টেন্ট বসিয়ে মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু বাকি 2টি ব্লকও যথেষ্ট উদ্বেগজনক, প্রায় 90% ব্লক রয়েছে। সে দুটি নিয়ে কি করা হবে সেটা নিয়ে কালকে সিদ্ধান্ত নেবেন ডাক্তারেরা। তবে চিকিৎসকদের একটা জিনিস অবাক করছে যে মিস্টার গাঙ্গুলি ধূমপান করেন না, প্রতিদিন নিয়ম মেনে শরীর চর্চা করেন, আজকেও জিমে সেটাই করছিলেন, তা সত্ত্বেও হার্ট অ্যাটাকটা হলো কি করে? এটা খুঁজতে গিয়ে তার পরিবারে হার্টের অসুখের ইতিহাস খুঁজে পেয়েছেন চিকিৎসকেরা। আর আরেকটা বিষয় ডাক্তাররা উল্লেখ করছেন যে হার্ট অ্যাটাকের পরে যে গোল্ডেন আওয়ার বলে যে সময়টাকে ধরা হয়, সেই সময়ের মধ্যেই খুব দ্রুত তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। সেই কারণেই বড় ধরনের সংকট কিন্তু এড়ানো গেছে বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। তো তার এই আকস্মিক অসুস্থ হয়ে পড়বার খবর, সেটা সামাজিক মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে কতটা আলোড়ন তুলেছে?
তার লাখ লাখ ক্রিকেট ভক্ত তো উদ্বিগ্ন হয়ে সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছেনই। আবার সচিন তেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি, ক্রিকেট জগতও সেই একই কামনা করছে। সবাই টুইট করছেন অথবা ফেসবুকে পোস্ট করছেন। আবার নেতা, মন্ত্রী, রাজনীতিবিদরাও পিছিয়ে নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বিকেলে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। ক্রীড়ামন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা দুপুর থেকেই ছিলেন হাসপাতালে। আবার মুখ্যমন্ত্রীর ঠিক আগে রাজ্যপাল জগদীপ ধনকরও হাসপাতালে গিয়েছিলেন। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি, সিপিএম, কংগ্রেস নেতারাও তার খোঁজ নিচ্ছেন নিয়মিত ভাবে, এবং বিজেপি নেতাদের একটা দলও তো হাসপাতালে দীর্ঘক্ষণ আজকে ছিলেন তার চিকিৎসা ব্যবস্থার দেখভাল করার জন্য। ধন্যবাদ অমিতাভ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। ভারতে করোনা ভাইরাসের টিকা দেবার কর্মসূচির এক দেশব্যাপী মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ভারত সরকারের একটি প্যানেল এর মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকাটি অনুমোদন করেছে এবং দেশটি এবছরের মাঝামাঝি নাগাদ ৩০ কোটি মানুষকে এই টিকা দিতে চাইছে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলছেন, টিকা দেবার মহড়ায় হাজার হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকে জড়িত করা হচ্ছে, যার লক্ষ্য হল দক্ষতা তৈরি করা এবং টিকাদানের সময় যেন কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা। ভারতে করোনা ভাইরাসে প্রায় ১.৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সামাজিক দূরত্ব রক্ষার বিধিনিষেধগুলো রাজধানী সেউল ছাড়িয়ে সারা দেশের জন্য প্রয়োগ করা হয়েছে। আগামী ২ সপ্তাহ এসব বিধিনিষেধ জারি থাকবে। এতে ৫ বা তার বেশি সংখ্যক লোকের সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে থাইল্যান্ডে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় এ সপ্তাহের শেষ থেকেই নতুন নতুন বিধিনিষেধ বলবৎ করা হচ্ছে। নিজেরে গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ৫০% ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা নির্বাচন করতে হবে বলে জানিয়েছে সেদেশের নির্বাচন কমিশন। কমিশন বলছে, ক্ষমতাসীন দলের মোহাম্মদ বাজুম প্রায় ৪০% ভোট পেয়েছেন এবং দ্বিতীয় দফায় তিনি সাবেক প্রেসিডেন্ট মাহামানে উসমানের মোকাবেলা করবেন। অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় তাদের গুলিতে আহত একজন ফিলিস্তিনির অবস্থা সংকটজনক। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ২৪ বছর বয়সী এই যুবকের গলায় গুলি করা হয়েছে এবং এরপর থেকে তার শরীরের নিচের অংশ অবশ হয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, সৈন্যরা তার কাছ থেকে নির্মাণ কাজের অবৈধ একটি সরঞ্জাম কেড়ে নেওয়ার চেষ্টা করলে তাদের ভাষায় সহিংস সংঘর্ষে ওই ব্যক্তি আহত হন। আফগানিস্তানে রিপোর্টারদের উপর আক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার প্রতিবাদে সাংবাদিকরা ৩ দিনের জন্য সরকারি খবর বয়কটের ডাক দিয়েছেন। তাদের দাবি, এ বিষয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। আফগানিস্তানে গত ২ মাসে অন্তত ৫ জন মিডিয়া কর্মী নিহত হয়েছেন। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার ৩ সপ্তাহেরও কম সময় আগে মার্কিন কংগ্রেস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভৎসনা করেছে। ইংরেজি নববর্ষের দিনে ডাকা বিরল এক অধিবেশনে রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেট প্রতিরক্ষা বিলের বিরুদ্ধে দেওয়া মিস্টার ট্রাম্পের ভিটো উল্টে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কংগ্রেসে তার কোনো ভিটো বাতিল হলো। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। এবারে আজকের ফোন ইন পরিবেশিত হবে ঢাকা স্টুডিও থেকে। সেখানে অপেক্ষা করছেন রাকিব হাসনাত। রাকিব। ধন্যবাদ পুলক। বিবিসি বাংলার আজকের ফোন ইনের বিষয় আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত করোনা ভাইরাস প্রতিরোধী টিকা যা ভারতে উৎপাদিত হচ্ছে তা ক্রয়ের প্রক্রিয়া জোরদার করছে বাংলাদেশ সরকার। কর্মকর্তারা আশা করছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভ্যাকসিনটি পাওয়া যাবে। এই টিকার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এ নিয়ে বলতে এখন রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন নাসরিন আক্তার। নাসরিন আক্তার বলুন। হ্যালো, জি আচ্ছা, এ বিষয়ে আমার মতামত হলো, মানুষ প্রথমত এই টিকা নিতে চাবে না, কারণ এখন পর্যন্ত কোনো দেশ এই টিকা গ্রহণে করোনা মুক্ত হয়েছে বলে জানা যায়নি। এটা একটা মানুষের মধ্যে আস্থা থাকতে পারে যে এটা নিলে আমরা কি করে করোনা মুক্ত হব কিনা, আবার আমাদের
কোনো রিয়াকশন হতে পারে কিনা এরকম ভয় থাকতে পারে মানুষের মনে, এটা একটা। আর এত দ্রুত টিকা গ্রহণ শুরু হতে পারে সেটা তো বিশ্বাস করা যায়, কিন্তু সেটা পুরোপুরি সার্থক বা কার্যকর হবে কিনা সেটা বিশ্বাসযোগ্য নয়। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত করোনা বিষয়ে যতগুলো কাজ করা হয়েছে সেগুলো পুরোপুরি সার্থক হয়নি। যেমন লকডাউন বলেন আর অন্যান্য কাজগুলো, বাংলাদেশে অনেক সমস্যা, যেটাই করতে যাক অনেক মানুষ জনসাধারণের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। তাই এ বিষয়ে আমরা পুরোপুরি আস্থা নাই, মানে বিশ্বাস নাই যে এটা আসা মাত্রই আমরা একটা যে স্বস্তি পাবো, করোনার প্রতি যে ভয়টা আশঙ্কাটা সেটা যে কাটবে সেটা প্রতি আশাবাদী নাই। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন তৌহিদুল ইসলাম। জি, আমার মতামতটা হচ্ছে যে আসলে টিকাটা বাংলাদেশে আসবে, এটা শুনে আমি অত্যন্ত খুশি, কিন্তু আসলে একটা উদ্বেগ থেকেই যাচ্ছে যে আসলে সঠিক সময়ে সঠিক মানসম্পন্ন টিকা আমরা পাবো কিনা, এরকম একটা উদ্বেগ কিন্তু আমাদের মধ্যে থেকেই যাচ্ছে। ঠিক আছে, টিকাটা আসলে কতটা কার্যকর হবে, কতটা মানসম্পন্ন হবে, এরকম প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তো আমি আসলে এই টিকার ব্যাপারে যতটা আশাবাদী, ঠিক আছে, তার চেয়ে আসলে কবে নাগাদ আমরা এই টিকা পাবো, সঠিক টিকাটা পাবো কিনা, এ নিয়ে কিন্তু মানে সংকোচ থেকেই যাচ্ছে আর কি আমাদের মনে। তো আসলে আমি আগে যখন টিকাটা আসবে, তো আমি আগে আসলে যাদেরকে টিকাটা দেওয়া হবে তাদের অবস্থা পরিস্থিতি দেখেই তারপরে মানে টিকাটা নেওয়ার ব্যাপারে আর কি বিবেচনা করব আর কি। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন চৈতি হালদার। আমরা আসলে সবাই একটা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমার ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখতেছি যে এই বছরটা মানে গত বছরটা আর কি 2020 সালটা আমাদের জন্য খুব খারাপ সময় গেছে। আমাদের অনেক আত্মীয় স্বজন যারা করোনা ভাইরাসের জন্য একদম মানে তাদের জীবনটাই শেষ হয়ে গেছে, মারা গেছে, অনেক লাইফ সমস্যা হয়ে গেছে। কিন্তু এখন যেটা আমাদের একটা আশার একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এখন সবাই ওয়েট করতেছি কবে এই ভ্যাকসিনটা আসবে। এখন যেহেতু অক্সফোর্ড ইউনিভার্সিটি এই মানে একটা ভ্যাকসিন তৈরি করছে এবং ইন্ডিয়া এটা প্রডিউস করতে যাচ্ছে, তো এশিয়ার কান্ট্রি হিসেবে আমরা মানে আশা করতেই পারি। আর যেহেতু বাংলাদেশ এখন অনেক ভালো পজিশনে আছে ওয়ার্ল্ডের মধ্যে, তো আমরা খুব আশাবাদী যে এটা আসবে তাড়াতাড়ি। তো আমরা সবাই ভাবতেছি যে সবাই কবে এই ভ্যাকসিনটা আমরা পাবো এবং আমাদের যেই উদ্বেগ উৎকণ্ঠা এটা কবে কমবে সেটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। তবে তারপরেও আমরা এখন ভাবছি যেহেতু একটা ভ্যাকসিন অনেক বছর ধরে সেটা এক্সামিন করে পরীক্ষা করে যে হ্যাঁ এটা কতটুকু কার্যকর একজন দেহের জন্য বা এটা পরিপূর্ণভাবে মানুষকে ঠিক করতে পারবে কিনা সেটা নিয়ে বেশি সমস্যা। আমরা যারা ইয়ং এজের তারা হয়তো বা অতটা মানে ভাবি না আর কি যে হয়তো বা করোনা হয়েছে বা চলে গেছে, কিন্তু আমার বাবা আমি যেটা ভাবি যে আমার বাবা একজন ডায়াবেটিস পেশেন্ট, তো আমার তাকে নিয়ে সবসময় টেনশন হয়। তো করোনা ভাইরাস কবে আসবে, কবে আমার বাবাকে হচ্ছে মানে টিকাটা দিতে পারবো, যার জন্য যারা মানে একটু এইজড পারসন বা যারা মানে আলটিমেট আগে থেকেই কোনো রোগে আক্রান্ত, যেমন কারো হার্টে প্রবলেম থাকে বা এই যে ডায়াবেটিস, তো তাদের তো সবসময় অনেক বেশি প্রবলেম। তো আমরা আসলে এই জন্য সবসময় একদম মুখিয়ে আছি যে কবে কখন টিকাটা আসবে। আমরা আসলে খুবই আশাবাদী যে এটা আসুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার ঢাকা থেকে যোগ দিচ্ছেন উম্মে নাইমা। দেখুন, বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক তাতে বাংলাদেশ সরকার ভারত থেকে ভ্যাকসিন কিনতেই পারে, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে খুব বেশি আশাবাদী নই। কারণ পেঁয়াজ পানি বন্টন চুক্তি ইত্যাদি পূর্বের যে ঘটনাগুলো মানে ঘটেছে সেখানে বাংলাদেশ বিন্দুমাত্র সুবিধা পায়নি। তো এই ভ্যাকসিনটা কতটা কার্যকর হবে। উম্মে নাইমা, এখানে একটি জিনিস সেটি হলো যে এটি বাংলাদেশ সরকার যেটি বলছে যে তারা সেটি কিনে নেবে সেখান থেকে, হ্যাঁ, এবং সেটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই টিকা তারা বাংলাদেশের জনগণের মধ্যে বিনামূল্যে বিতরণ করবেন। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার এই টিকা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। তো সেই কারণে প্রশ্ন হলো এখন যে এই টিকার ব্যাপারে আপনি কতটা আশাবাদী।
আমি খুব বেশি আশাবাদী নই, কারণ ইন্ডিয়াকে আসলে বিশ্বাস করা যায় না। বাংলাদেশের সবসময় ভালোটা উপরে যতটুকু তারা চায়, ভিতরে অতটুকু চায় না। আমি সাধারণ নাগরিক হিসেবে এটুকু বলতে পারি। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার মুন্না আক্তার বাগেরহাট থেকে। হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমি মনে করি অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা অনেকাংশেই কার্যকর হবে। তার কারণ আর বিগত অনেক সংক্রমণ রোগের টিকাটাই অক্সফোর্ড বেশিরভাগই টিকা তৈরি করেছে এবং সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে, যার করোনা ভাইরাসের টিকাটাও কার্যকর হবে বলে আমি আশাবাদী। প্রায় 90% সুরক্ষা দেবে এ কথা জানা গেছে, কিন্তু এই টিকা প্রথম পর্যায়ে যে দেশগুলো পাবে তার মধ্যে বাংলাদেশে রয়েছে। এর কারণ ভারতের মতো উন্নত রাষ্ট্র আমাদের সাহায্য করবে। তাদের সিরামিক ইনস্টিটিউটের সাথে চুক্তি হয়েছে এবং ভারত তাদের নিজেদের জন্য টিকা তৈরি করলে বাংলাদেশ তাদের কাছে দাবি করে বলতে পারবে যে টিকা আমাদের দেশের জন্য তৈরি করতে হবে। কারণ হচ্ছে ভারত বাংলাদেশের প্রথমতম বন্ধু এবং ৭১-এর যুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য করেছে। আমার বিশ্বাস যে করোনা ভাইরাস যুদ্ধেও ভারত আমাদের সরকারকে সাহায্য করবে। আর আমি মনে করি করোনা ভাইরাস যেহেতু বিশ্ব মহামারী, সেহেতু ধনী দরিদ্র সব দেশেই এটা ঘটেছে, যার জন্য এই টিকার মূল্য নাগালের মধ্যেই থাকবে। কারণ ধনী গরিব দিয়েই সব বিশ্ব। এর জন্যই আমি মনে করি ভারতের কাছ থেকে যে টিকাটা মানে তৈরি করা হচ্ছে ওটা অনেকাংশে সুরক্ষা দেবে এবং বাংলাদেশ তার কাছে অনেকটা সহজলভ্যভাবে কোনো মানে মানে কোনো মানে কষ্ট ছাড়াই তারা এই টিকাটা মানে পেতে পারে, কারণ ভারত আমাদের একদম মানে ঘনিষ্ঠতম বন্ধু। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার রংপুর থেকে মোহাম্মদ রিয়াদ ইসলাম। জি হ্যালো, জি বলুন মিস্টার ইসলাম। থেকে বলতেছি। করোনা ভাইরাসের জন্য যে টিকা আনা হচ্ছে ভারত থেকে, সেটা কিন্তু সীমিত আকারে আনা হচ্ছে। আমাদের বাংলাদেশে প্রায় 14 থেকে 15 কোটি লোক, তার মধ্যে হয়তো সীমিত 2-3 কোটি ভ্যাকসিন আনা হবে এবং এই ভ্যাকসিন নিয়েও কিন্তু এই সর্বসাধারণের মধ্যে ভ্যাকসিনটা পৌঁছবে না। হয়তোবা একটা, আমার ধারণা হয়তোবা একটা উচ্চ লেভেলের যারা হয়তো মানে ভিআইপি, তাদের মধ্যে হয়তো এই ভ্যাকসিনটা পৌঁছবে। তার ক্ষেত্রে হতে পারে যে করোনার যে প্রভাবটা সারা বাংলাদেশে এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সে থেকে মানে এই ভ্যাকসিনটা আনার যে মূল উদ্দেশ্য সেটা আসলে পূরণ হবে বলে আমি মনে করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার সাবরিনা সুপ্তি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে। টিকা পাওয়ার ব্যাপারে আমি খুবই আশাবাদী। দেখুন, টিকা পাওয়া না পাওয়া নির্ভর করছে দু দেশের সম্পর্কের উপর। তাছাড়া আমরা লক্ষ্য করছি যে রাষ্ট্রীয় পর্যায়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কটা খুবই উষ্ণ অবস্থায় বিরাজ করছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে ঐতিহাসিকভাবে যে কোনো দেশের যে কোনো ক্লান্তি লগ্নে ভারত বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তাই এই টিকার ব্যাপারেও তারা আমাদের পাশে এসে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। অপরদিকে ভারতের যে সিরাম ইনস্টিটিউট রয়েছে, এই সিরাম ইনস্টিটিউট যে টিকার উৎপাদন মান, এটা হচ্ছে বিশ্বব্যাপী সুখ্যাতি আছে। তাই আমি টিকা পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে ধন্যবাদ। এবার রংপুর থেকে আশরাফ আলী। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ভ্যাকসিন বর্তমানে তার কার্যকারিতা এবং গ্রহণযোগ্যতা এবং সহজলভ্যতা নিয়ে সংশয় আছে। কেননা বর্তমানে কোভিড-19 তার রূপ এবং তীব্রতা দিন দিন পাল্টাচ্ছে এবং অঞ্চল ভেদও তার গতি প্রকৃতি কিন্তু এক নয়। হ্যালো, জি আপনি বলুন মিস্টার আশরাফ আলী, আমরা শুনতে পাচ্ছি। যেটা বলছিলাম যে তার রূপ এবং তীব্রতা দিন দিন পাল্টাচ্ছে এবং তার অঞ্চল ভেদে তার গতি প্রকৃতি কিন্তু এক নয়। বিশেষ করে আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখেছি তার কোভিড-19 যে গতিটা ছিল, তার তীব্রতা এবং তার ধ্বংসাত্মক যে কার্যকরী, সেটা কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে আমরা দেখি না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি তার এই টিকা পাওয়ার ক্ষেত্রে আমাদের উচ্চাকাঙ্ক্ষী অথবা খুব একটা আগ্রহ আমাদের এইসব দেশ অঞ্চলগুলোতে আমরা দেখি না। আর বেসিক্যালি যদিও আমরা পেয়ে থাকি, মানে যদিও আমরা আমাদের গভর্নমেন্ট কিনে থাকে এই ভ্যাকসিন, তারপর একটা বিরাট একটা ডিসক্রিমিনেশন তৈরি হবে।
বিশেষ করে বিএপি একটা সংস্কৃতি আমাদের দেশে চালু আছে। আমরা দেখেছি যখন কোভিড-19 এর তীব্রতা ছিল আমাদের বিশেষ করে বাংলাদেশে, তখন দেখেছি আমরা যে এলিট শ্রেণীকে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ এই চিকিৎসা ক্ষেত্রে যত সুযোগ সুবিধা এলিট শ্রেণী কিন্তু ব্যক্তিগতভাবে ভোগ করেছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি না সাধারণ মানুষ এই ভ্যাকসিনের উপকারিতা এবং সুফল ভোগ করবে। তারপরও আমি আশাবাদী যে বৈশ্বিক একটা মহামারীর বিপরীতে যদি এরকম একটি ভ্যাকসিন আসে তাহলে অবশ্যই আমি খুশি হব এবং তার সুষম বন্টনটা যেন সবার মাঝে হয় সেই আশাই ব্যক্ত করি। আপনাকে ধন্যবাদ। এবার ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন মোসাম্মত রোমানা। আমি অবশ্যই আশাবাদী যে ভ্যাকসিন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমাদের দেশে চলে আসবে। যদি কারণ সেরকম টাকার ব্যাপারটা মানে সম্পূর্ণভাবে করতে পারে, তারপর আমি বলছি যে যেহেতু এটা আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেহেতু আমাদের অবশ্যই সহযোগিতা করবে। আর যেহেতু পৃথিবী এখন ভাইরাসে আক্রান্ত, সবাই কান্না কান্না অবস্থা, সেহেতু অবশ্যই আমাদের হেল্প করবে। কিন্তু আমি একটা বিষয় আশাবাদী হচ্ছি না যে এটা সর্বসাধারণ সবাই পাবে, কারণ আমাদের দেশে যত জনসংখ্যা, এখানে তো প্রায় সবাই করোনা ভাইরাসে আক্রান্তর মতো অবস্থা। এখানে এত অল্প যখন নিয়ে আসছে ভ্যাকসিন, সেহেতু সবাই কিভাবে পাবে? এখানে স্বজনপ্রীতি অবশ্যই করা হবে বলে আমি মনে করতেছি। কারণ দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে করোনা ভাইরাসটাকে মোকাবেলা করার জন্য যে সমস্ত পদক্ষেপ আগে থেকে নেওয়া হয়েছে সেগুলো কোনো ক্রমেই পুরোপুরি ঠিক হয়নি। যেমন বলা হয়েছিল যে অনেকগুলো আইসোলেশন আছে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে আইসোলেশনের বেড নাই, আবার কোনোখানে আইসোলেশনই নাই, এমনি নাম, এগুলো সবকিছু মুখে মুখে ছিল। ডাক্তাররা পিপিই পায়নি। তো এখন দেখা যাচ্ছে, আমি বলতে চাচ্ছি যে এটা যে সর্বসাধারণ পাবে এটা আমার মনে হচ্ছে না। এখানে স্বজনপ্রীতি করবেই, স্বজনপ্রীতি হবে। তারপরে আমি বলছি যে এটা আমাদের দেশে আসুক, আসলে ভালো। যারা পাবে তারাই হবে। একজনকে যখন করোনা ভাইরাস হবে, সেহেতু তার থেকে আরো 10 জন কাছে ছড়িয়ে যাবে। তাকে যখন পুশ করা হবে তখন আর 10 জনের কাছে ছড়াতে পারবে না। এভাবে দেশে ধীরে ধীরে করোনা ভাইরাস কমে যাবে। এভাবে আমি আশাবাদী যে ধীরে ধীরে কমে যাবে আমাদের দেশে করোনা ভাইরাস, কিন্তু সবাই পাবে বলে আমার মনে হচ্ছে না। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার চট্টগ্রাম থেকে রবিউল ইসলাম রাতুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আমি বলছি এখানে তিনটা বিষয় আমি আমাদের দেখতে হবে সব বিষয় আর কি। এখানে হলো প্রথমটা বিষয় হলো আমাদের ক্ষেত্রে ভ্যাকসিনের দিচ্ছে ইন্ডিয়া, এটা যায়নি কতটা কোনো মানুষ অক্সফোর্ড থেকে যেটা অন্য পাচ্ছে এটা পাচ্ছে কিনা। এক 2 নম্বর কথা হলো আমরা যে চুক্তিটা করছি, এই চুক্তির যে দরটা দেওয়া হয়েছে এটা আসলে কি সঠিক যে দাম, বা আমাদের যেহেতু আমাদের একটা রেকর্ড আছে দুর্নীতি করাটা, এটা কি সঠিকভাবে দামটা হচ্ছে কিনা বা আমরা সঠিকভাবে এটা পাবো কিনা। আর 3 নম্বর কথা হলো যে এখানে যে আমরা যে বন্টনটা, সুষম যে বন্টনটা, এখানে সাধারণত আমরা একটা কালচার রয়ে গেছে যে ভিআইপি সবার আগে পায়, যারা একটু টাকা পয়সা সবার পাওয়ারফুল তারা সবার আগে পেয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি ভাবে যারা ডাক্তার না সর্বপ্রথম পাবে। এদের সাথে যারা মাঠ পর্যায়ে কর্মী আছে তারা যেন পায়, এবং ডাক্তার হাসপাতালের ভিতরে যারা ওয়ার্ডম্যান বা আদার যারা কাজ করে ওরা যেন পায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর সিটি কর্পোরেশনের ভিতরে যারা কাজ করে, সিটি কর্পোরেশন পরিষদ যারা কাজ করে মাঠ পর্যায়ে বিভিন্ন বাসা থেকে যে ময়লাগুলো কালেকশন করা, আদার হাসপাতাল থেকে কালেকশন করে, ওদেরকে যেন এই জায়গায় একটু প্রায়োরিটি দেওয়া হয়। মিস্টার ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আর এর মাধ্যমেই শেষ হলো আজকের ফোন ইন। ফিরে যাচ্ছি লন্ডনে পুলক গুপ্তের কাছে। ধন্যবাদ রাকিব। শুনছিলেন ঢাকা স্টুডিও থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বিষয়ে ফোন ইন। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লি দাবি করছেন যে পৃথিবীর বিভিন্ন অংশে করোনা ভাইরাসের মহামারী শুরু হয়েছিল, শুধু চীনে নয়। আর করোনা ভাইরাস প্রতিরোধী টিকা ক্রয়ের প্রক্রিয়া বাংলাদেশ জোরদার করছে এবং কর্মকর্তারা আশা করছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে এই ভ্যাকসিন পৌঁছে যাবে। শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় রাত 10:30, ভারতের সময় 10টায় শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।